আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আজকে আমাদের স্পেশাল এই প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 22 নাম্বার লেকচার। আজকে আমাদের স্পেশাল 22 নাম্বার লেকচারে একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। জিন্নাহ এর দ্বিজাতি তত্ত্ব, তো এটা আমার খুব ইম্পর্টেন্ট। আমাদের সৃজনশীলে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে যে পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্টগুলো ভালো করে একটু দেখি কি বলতেছে এখানে। ভারতের মুসলমানদের ধর্মভিত্তিক পৃথক আত্মপরিচয়ের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করার জন্য মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তার আলোচিত দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। অর্থাৎ আমাদের দ্বিজাতি তত্ত্ব যে আবিষ্কার করেন তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বেই দ্বিজাতি তত্ত্ব প্রবর্তিত হয়। তো এটা শুধুমাত্র মুসলমানদের দিক চিন্তা করি, মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চিন্তা করি এই দ্বিজাতি তত্ত্ব প্রবর্তন করা হয়েছিল। এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে ভারতের হিন্দু ও মুসলমানরা কেবল ভারতীয় নয়, ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের ভিত্তিতে দুইটি আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। তো আমাদের এখানে দ্বিজাতি তত্ত্বের মূল কথা হচ্ছে ভারতের মধ্যে দুই ধর্মের মানুষ বসবাস করে, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে হিন্দু। তো এখন কথা হচ্ছে এই যে মুসলমান আর হিন্দু এরা অবশ্যই আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা পরিচয় স্বীকৃতি পাবে। এটা আমাদের সকল ভারতবর্ষের সবাইকে একসাথে এটা মেনে নিতে হবে। আর এটাকেই বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ দুইটা অংশে মানুষ বসবাস করবে। মুসলিম প্রদেশে মুসলমানরা থাকবে আর হিন্দু প্রদেশে হিন্দুরা থাকবে, অর্থাৎ আমাদের দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে এই পুরো ভারতবর্ষ। মুসলমানদের একটা অংশ আর হিন্দুদের হচ্ছে আরেকটা অংশ। এই হচ্ছে দ্বিজাতি তত্ত্বের মূল কথা। সবাই কি কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বরাবরের প্রাধান্য, মুসলিম সম্প্রদায়ের অগ্রসরতা ও তাদের প্রতি উপেক্ষা এবং কোনো কোনো ক্ষেত্রে বৈরতা জিন্নাহর এ তত্ত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। এখানে বলা হয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের যেই অত্যাচার, মুসলমানদের যেই শোষণ বা মুসলমানদের যেই নির্যাতনের ইতিহাস, এগুলো সবই কিন্তু জিন্নাহর তত্ত্বে কি আসে, ফুটে ওঠে। 1937 সালে করাচিতে অনুষ্ঠিত প্রাদেশিক মুসলিম লীগের অধিবেশনে জিন্নাহ প্রথম ভারতীয় মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ আমাদের যখন করাচিতে একটা সম্মেলন অধিবেশন হয়, মুসলিম লীগের সম্মেলন, সেই মুসলিম লীগের সম্মেলনে আলী জিন্নাহ মুসলমানদের জন্য একটা আলাদা বক্তব্য দেন বা মুসলমানদের আলাদা পরিচয় উপস্থাপন করেন। 1939 সালে জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ধারণা দেন এবং এই তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন। তো যখনই জিন্নাহ বলছিল যে ভারতের মধ্যে মুসলমানরা হবে আলাদা একটা জাতি, তো এই কথাটা বলার পরই মুসলমানরা ভারতবর্ষে সেই দিন থেকে আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পায় বা আলাদা জাতি হিসেবে পরিচিত লাভ করে। আগে কিন্তু মুসলমান হিন্দু কী ছিল, একসাথে ছিল। আর যখনই বলা হয়েছিল যে না, এখন থেকে আর একসাথে না, এখন মুসলমানরা মুসলমানদের অংশে থাকবে আর হিন্দুরা হিন্দুদের অংশে থাকবে, তো যখনই জিন্নাহ কথাটা বলছে তখনই মুসলমানরা আলাদা একটা জাতি হিসেবে স্বীকৃতি লাভ করে বা ঘোষণা পায়। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, এরপরে 1940 সালের 20 থেকে 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে সভাপতির ভাষণে তিনি তার দ্বিজাতি তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায় নয়, বরং তারা যে কোনো সংজ্ঞা অনুসারে একটি জাতি। আমরা জানি যে ভারতবর্ষে দুইটা সম্প্রদায়ের লোক বসবাস করে, মুসলমান আর হিন্দু। তোমাকে বলতে পারবে ভারতবর্ষে প্রাচীন থেকে কোন সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা নাকি হিন্দুর সংখ্যা?
কথা বলো। ভারতবর্ষে কোন সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি ছিল, মুসলমানদের না হিন্দুদের? এক্সিলেন্ট, হিন্দুদের। রুহি আর হচ্ছে ফারিয়া তাসিন, তোমরা কি আমার কথা বুঝো নাই? আমি বলছিলাম ভারতবর্ষে কোন সম্প্রদায়ের লোক বেশি ছিল, হিন্দু সম্প্রদায়, আর মুসলমানরা ছিল খুবই কম। যেহেতু মুসলমানরা খুবই কম ছিল, এই জন্য মুসলমানরা ছিল সংখ্যালঘু, লঘু মানে কম, সংখ্যা খুবই কম ছিল। তো ভারতবর্ষে যেহেতু মুসলমানরা কম ছিল, এই জন্য মুসলমানদেরকে, ভারতবর্ষে মুসলমানদেরকে একটা আলাদা সম্প্রদায় মনে করতো। সম্প্রদায় মানে একটা কিছু অংশ, যে অংশ না থাকলেও হয়। এই যে সংখ্যালঘু ব্যাপারটা অনেকটা ক্রিটিক্যাল। মানে সংখ্যালঘু কথাটা বলা হলে সেই জাতিটাকে ছোট করে মনে করা হয়, ছোট ধরা হয়, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। সংখ্যালঘু কথাটার মানে হচ্ছে একেবারে কম জনগোষ্ঠী। একটা ভূখণ্ডের মধ্যে যদি সাপোজ কথার কথা 10 জন 15 জন হিন্দু থাকে, আমাদের ভূখণ্ডে সাপোজ 10 জন 15 জন হিন্দু আছে পুরো বাংলাদেশে, তো আমরা কিন্তু তাদেরকে উপেক্ষা করি, তাদেরকে আমরা কিন্তু তুচ্ছ মনে করি। কারণ কি, পুরো দেশটার মধ্যে মুসলমান এই 15 জন 20 জন হিন্দু, তো এই 15-20 জন হিন্দু না থাকলেই তো হয় এই দেশটা সুন্দর থাকে, পুরো দেশটা কি মুসলিম জাতি হয়ে যায়। তার মানে কি, আমাদের সংখ্যালঘু বিষয়টা যখন থাকবে তখন কিন্তু তাদের গুরুত্ব কম থাকবে। কথা কি বুঝছো? সংখ্যালঘু কথাটার মধ্যে গুরুত্বের পরিচয় প্রকাশ পায়, সংখ্যালঘুর মধ্যে গুরুত্বটা একেবারেই কম থাকে। যেই ধর্মটা বা যেই সম্প্রদায়টা কম হবে তাদের গুরুত্ব সেই সমাজে সবচেয়ে কম থাকে। ঠিক যেমন ভারতবর্ষে মুসলমানরা ছিল সংখ্যায় কম, এই জন্য তাদেরকে সংখ্যালঘু বলতো, সংখ্যালঘু সম্প্রদায়। তো মুসলমানদেরকে ভারতবর্ষে রাখতে চাইতো না হিন্দুরা, মুসলমানদেরকে ভারতবর্ষে বসবাস করতে দিত না, অনেক অত্যাচার করতো। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছে যে না, আজকে থেকে মুসলমানদের এই বৈষম্যটা হবে না, মুসলমানরা আলাদা জাতি হিসেবে ভারতবর্ষে বসবাস করবে। এই জন্যই দ্বি-জাতি তত্ত্বের প্রস্তাব করেছে আলী জিন্নাহ। কথা কি বুঝতে পারছো এবার সবাই? হ্যাঁ স্যার। রুহি বুঝতেছো? কথা বললো, রেসপন্স করো, তুমি তো কথা বলতেছো না, চুপচাপ। রুহি বুঝতে পারতেছো? ফারিয়া তাসিন বুঝতে পারতেছো? রুহি কি আসো? আসো তো, তোমরা কি বুঝতে পারতেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। রুহি রেসপন্স করো, তুমি কি শুনতেছো, দেখতেছো, বুঝতে পারতেছো? ওকে, না বুঝলে বইলো। সুতরাং তাদের অবশ্য একটি পৃথক আবাসভূমি, নির্দিষ্ট ভূখণ্ড এবং রাষ্ট্র হতেই হবে। যেহেতু মুসলমান একটা জাতি, জাতি থাকলে তার দেশ থাকে, তার রাষ্ট্র থাকে, তার আইন থাকে, তার সব কিছু থাকে। তো এটাই বলছিল। তো মোহাম্মদ আলী জিন্নাহর এই ঐতিহাসিক ঘোষণাই ব্রিটিশ ভারতের ইতিহাসে দ্বি-জাতি তত্ত্ব নামে খ্যাত। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ যখন এই কথাটা বলছে যে আজ থেকে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় নয়, মুসলমানরা হচ্ছে ভারতবর্ষের একটা জাতি, একটা অংশ। আর এই জাতি যদি থাকতে চায়, মুসলমানদের অবশ্যই একটা আলাদা ভূখণ্ড লাগবে, আলাদা জায়গা থাকতে হবে, আলাদা রাষ্ট্র থাকতে হবে, একটা কৃতিত্ব থাকতে হবে, একটা অধিকার থাকতে হবে। আজকে থেকে মুসলমানরা আর তুচ্ছ হবে না, তারা সবাই হিন্দুদের মতো করে সমানভাবে এই সমাজে বসবাস করবে। আর এই কথার মাধ্যমে এই ভারতবর্ষে দ্বি-জাতি তত্ত্বের মানে এই দ্বিজাতি তত্ত্বের পরিচয় প্রকাশ পায় বা এটার আবিষ্কার হয়। তো এটা হচ্ছে আমাদের দ্বিজাতি তত্ত্বের একটা ইতিহাস। কথা কি বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাও, কথা বইলো, রেসপন্স করো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী। এবার আমরা শিখবো দ্বি-জাতি তত্ত্বের তাৎপর্যটা কি, গুরুত্বটা কি, গুরুত্বটা আমরা এখন দেখব। মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ধারণা তৎকালীন ভারতবর্ষের মুসলিম সমাজকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল, মানে মুসলমান সমাজের সবাই খুশি হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব ভারতীয় মুসলিম সমাজকে এক নবচেতনায় উজ্জীবিত করে। অর্থাৎ দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে মুসলমান সমাজ আবার সজাগ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে যে হ্যাঁ, আমাদের এখন জীবন নিরাপত্তা চলবে, জীবনে আমরা এখন সমাজে ভালো করে চলাফেরা করতে পারবো, আমাদের এখন স্বাধীনতা আছে। তৎকালীন মুসলিম সমাজের প্রেক্ষাপটে এ তত্ত্বের গুরুত্বর দিকগুলো তুলে ধরা হলো, সেই সময়ে যে গুরুত্বটা ছিল। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভারতীয় মুসলমানদের নিজস্ব স্বতন্ত্র ধর্মীয় চেতনা উজ্জীবিত করে। ধর্ম যে জাতি গঠনের একটি শক্তিশালী উপাদান দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে তা তিনি ভারতীয় মুসলমানদের উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন।
অর্থাৎ ধর্ম হচ্ছে জাতি গঠনের একটা মুখ্য বিষয়। আর এই মুখ্য বিষয়টাই আমাদের আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বের মাধ্যমেই বোঝাতে সক্ষম হয়েছিলেন। তো দ্বিজাতি তত্ত্বের ধারণা ভারতীয় মুসলমানদের মধ্যে দৃঢ় সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ গড়ে তোলে। যখনই দ্বিজাতি তত্ত্ব বলছে দ্বিজাতি তত্ত্ব হবে, তখনই ভারতবর্ষে যত মুসলমান ছিল সবাই একসাথে হয়ে কাজ করে যে হ্যাঁ আমরাও আমাদের এই যে জাতির পরিচয়, ধর্মের পরিচয়, এটা নিয়ে সোচ্চার হব, অধিকার আদায় করব। আমরা এখন ঐক্যবদ্ধ হলাম, সংগ্রামের জন্য একসাথে কী হলাম, আবদ্ধ হলাম। তো দ্বিজাতি তত্ত্ব ঘোষণার পর মুসলমানরা নতুন করে উপলব্ধি করে আর্থসামাজিক মুক্তির জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, একান্ত প্রয়োজন। আগে যখন হিন্দুরা অত্যাচার করতো মুসলমানরা শুধু মাইর খাইতো, কিছু বলতে পারতো না, কারণ তার ছিল সংখ্যায় খুবই কম। যখনই আলী জিন্নাহ বলছে না এখন থেকে মুসলমানরাও এ দেশের একটা অংশ, ভারতের একটা অংশ, মুসলমানদের জন্য আলাদা জাতি হবে, আলাদা বাসস্থান হবে, সব কিছু হবে, তখনই মুসলমানরা সাহস পায়। তো তখন মুসলমানরা সবাই সাহসী হয়ে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য বা সংগ্রাম করার জন্য আত্মবিশ্বাস হয়, ঐক্যবদ্ধ হয়। আগে কিন্তু এটা পায় না, কারণ আগে তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, এই জন্য তারা সবসময় মারই খাইতো, ভয়ে ভয়ে থাকতো। কিন্তু এখন যেহেতু তাদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছে বা একজন নেতা তাদের পক্ষে কথা বলতেছে, এই জন্য তারা সবাই সাহসী হয়ে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে, তাদের অধিকার আদায়ের জন্য কাজ শুরু করে। কথা কি বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো, কথা বলো, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে নেক্সট। তো এবার বলতেছে যে দ্বিজাতি তত্ত্ব ভারতীয় মুসলিম সমাজকে রাজনৈতিক চেতনায় উজ্জীবিত করে। এতে করে তারা নিজেদের স্বতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তাধারার চর্চা নিশ্চিত করার জন্য পৃথক পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়। তৎকালীন ভারতের মুসলিম সমাজে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ সাধনে দ্বিজাতি তত্ত্ব সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এই দ্বিজাতি তত্ত্ব ভারতের ধর্মভিত্তিক মুসলিম সমাজের জাতীয় চেতনায় বিকাশ করতে সাহায্য করে। এ তত্ত্ব ভারতের মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই তত্ত্বের মাধ্যমে ভারতের মুসলমানদের মধ্যে যে বন্ধুসুলভ আচরণ, আমাদের সংহতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ, এগুলো সব জাগ্রত হয়। জিনহার দ্বিজাতি তত্ত্ব তৎকালীন ভারতে যে রাজনৈতিক ও সামাজিক আবহ সৃষ্টি করেছে তা মূলত তার উপর ভিত্তি করেই 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। অর্থাৎ জিনহা যখনই ভারতবর্ষে এই দ্বিজাতি তত্ত্ব নামে তত্ত্ব আবিষ্কার করলো বা মুসলমানদেরকে আলাদা সম্প্রদায় বলে, আলাদা জাতি বলে উল্লেখ করলো, তখনই সেই দিন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই মুসলমানদের জন্যই আলাদা করে ভারতবর্ষের একটা নাম হয়, তার নাম কি হয়? পাকিস্তান রাষ্ট্র। এই জিনহার দ্বিজাতি তত্ত্বের মাধ্যমেই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এইবার ইতিহাসটা বুঝতে পারছো? কথা বলো। পাকিস্তান নামে যে রাষ্ট্রটা তৈরি হয়, সেই রাষ্ট্র কই থেকে আসে? মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব থেকেই আসে। কথা বুঝতে পারছো? রেসপন্স করো। আমাদের আগে একেবারে শুরুতে ভারতবর্ষ ছিল, সেখানে কোনো ছিল না হিন্দুদের অংশ, ছিল না মুসলমানদের অংশ, তারা ছিল সবসময় একত্রিত। তবে এই ক্ষেত্রে মুসলমানরা কিন্তু শোষিত হতো, অত্যাচারিত হতো, হিন্দুরা অত্যাচার করতো। যখনই জিন্নাহ একটা উদ্যোগ নিয়েছে যে এখন থেকে মুসলমানরাও ভারতবর্ষে শাসন করবে, মুসলমানরা ভারতবর্ষে অধিকার আদায় করবে, মুসলমানদের জন্য ভারতবর্ষের জাতি হবে, আর ঠিক তখন থেকেই 1947 সাল পর্যন্ত মুসলমানদের জন্য একটা রাষ্ট্রই তৈরি হয়। আর ভারতবর্ষটা তখন দুই ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভারত আর একটা হয় কি পাকিস্তান। আর সেই পাকিস্তানটাই আমরা এখন দেখতে পাচ্ছি। এইভাবে পাকিস্তানের জন্ম হয়। পরবর্তীতে পাকিস্তানের দুইটা অংশ আমরা জানি, একটা পূর্ব পাকিস্তান যার নাম বাংলাদেশ, একটা পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান, এটা আর কি। পরিশেষে বলা যায় ভারতে ব্রিটিশ শাসনের শেষ পর্বে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব এই অঞ্চলের মুসলমানদের নতুন চেতনা উজ্জীবিত করে তাদের জন্য পৃথক আবাসভূমির দিকে অপ্রতিরোধ করে তোলে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1940 সালে উত্থাপিত লাহোর প্রস্তাব ছিল এই দ্বিজাতি তত্ত্বেরই ধারাবাহিকতা, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র হবে এর একটা ইঙ্গিত দিয়েছিল 1940 সালে। তো মানিক জয়েন করছো, থ্যাংক ইউ, স্পিক অফ রাখো। তো পাকিস্তান নামে রাষ্ট্র হবে ভারতবর্ষে, এই সম্পর্কে একটা কি ছিল প্রস্তাবনা ছিল 1940 সালে। আর সেই প্রস্তাবনার প্রেক্ষিতেই আমাদের এই দ্বিজাতি তত্ত্বের সূচনা হয়। আর এর চূড়ান্ত পরিণতিতে
1947 সালে জন্ম নেয় স্বাধীন পাকিস্তান রাষ্ট্র। তার মানে আমরা এই লাহোর আমাদের এই জাতিতত্ত্বের একেবারে রেজাল্টটা কী পেলাম শেষ মুহূর্তে? ভারতবর্ষে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, আর তার নাম হয় পাকিস্তান, যেটা হয় 1947 সালে। দেশ বিভাগ হওয়ার পর, ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর 1947 সালে পাকিস্তান নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। আর তখনই ভারতটা দুই ভাগ হয়ে যায়, পাকিস্তান একটা দেশ, ভারত একটা দেশ হয়ে যায়। এই ছিল আমাদের জাতিতত্ত্বের একটা ফলাফল। সবাই কি বুঝতে পারছো পুরো ঘটনাটা যা বললাম? কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তো বাড়ির কাজ থাকবে এই জাতিতত্ত্ব সম্পর্কে তোমরা 10টা বাক্য, হ্যাঁ তোমরা 10টা বাক্য লিখবা খাতায়, বাড়ির কাজ থাকবে, বুঝে বুঝে লিখবা, তা সেন্টেন্সের মতো লিখবা। আচ্ছা, এরপর হচ্ছে আজকে আমাদের ইংরেজি ক্লাস আছে রাত 11:15 ইনশাল্লাহ, ন্যারেশন। তো সবাই সেই ন্যারেশন ক্লাসটা করতে আসবা, ঠিক আছে? রাত 11:15 ইনশাল্লাহ আমরা ক্লাস নিচ্ছি, ন্যারেশন ক্লাস করবা, ঠিক আছে? মন থাকবে? কথা বললো। ওকে, থ্যাংক ইউ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।